এই পাতা ঝরা হিমেল সন্ধ্যায় ঋত্বিক আয়োজিত 22তম দেশ বিদেশের নাট্যমেলার আসরে সমাগত সুধীজনেদের স্বাগত জানাই। মাননীয় শ্রী দুলাল চক্রবর্তী, শ্রী তীর্থঙ্কর চন্দ এবং শ্রী আশিস গোস্বামী মহাশয়কে। এবার আমাদের এই 22তম দেশ বিদেশের নাট্যমেলার উদ্বোধক নাটককার, নির্দেশক, অভিনেতা শ্রী দুলাল চক্রবর্তী মহাশয়, তিনি প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই নাট্যমেলার সূচনা ঘটাবেন। প্রদীপ প্রজ্বলনের কাজ চলবে, সেই সঙ্গে সঙ্গে এখানে সঙ্গীত পরিবেশিত হবে। আমি আগেই বলেছি যে নীলদর্পণ নাটকের সার্ধ শতবর্ষ এবং ন্যাশনাল ঋত্বিকের মহড়া ঘরের দ্বারোদ্ঘাটন নাটকের শতবর্ষ পূর্তি উপলক্ষে তিনি একটি সঙ্গীত রচনা করেন। সেই সঙ্গীতখানি সুধীন সেন স্মরণ মঞ্চের শিল্পীরা এখানে পরিবেশন করবেন। আমি সুধীন সেন স্মরণ মঞ্চের শিল্পীদের সেই শতবর্ষ সাধনা জাগো, শিল্প সাধনা জাগো, বিস্মরণের অন্ধকারে আলোক বন্দি জাগো, রঙ্গমঞ্চ জাগো, শতবর্ষ সাধনা জাগো, শিল্প সাধনা জাগো, বিস্মরণের অন্ধকারে আলোক বন্দি জাগো, রঙ্গমঞ্চ জাগো, কৃষকের জীবন যুদ্ধে রক্তের শতনাল, মঞ্চ আলোয় নীলদর্পণে হয়েছিল উজাল, কৃষকের জীবন যুদ্ধে রক্তের শতনাল, মঞ্চ আলোয় নীলদর্পণে হয়েছিল উজাল, জীবন নাট্য উপকার তুমি ভাগ প্রদীপে জাগো, বিশ্বরানের অন্ধকারে আলোক বন্দি রঙ্গমঞ্চ জাগো। শতবর্ষ সাধনা জাগো, শিল্প সাধনা জাগো, বিস্মরণের অন্ধকারে আলোক বন্দি জাগো, রঙ্গমঞ্চ জাগো।
ঋত্বিক আয়োজিত 22তম দেশ বিদেশের নাট্যমেলার আসরে সমাগত সুধীজনেদের প্রেক্ষাগৃহে পুনরায় স্বাগত জানাই। দেশ বিদেশের নাট্যমেলাকে অনেক নাট্যদল, শুভাকাঙ্ক্ষী নাট্যদল, বন্ধুদল তারা স্বাগত জানাতে পুষ্পস্তবক নিয়ে অনেকেই এসেছেন। আমরা এই মঞ্চে সেই গ্রহণ করব সেই পুষ্পস্তবক। ইতিমধ্যেই রঙ্গাশ্রমের পক্ষ থেকে আমাদের এই সাফল্য কামনা করে, নাট্যমেলার সাফল্য কামনা করে পুষ্পস্তবক উপহার দিয়ে গেছেন আমাদের ঋত্বিকের নির্দেশক বিপ্লবদের কাছে, সেটা আমি আপনাদের জানালাম। আমরা জানি যে জগতের সমস্ত শিল্পের সৌন্দর্য সার তিল তিল করে আহরণ করে নাট্যকলার দেহ নির্মাণ করা হয়েছিল। সঙ্গীত, চিত্রকলা, নৃত্য ইত্যাদি ললিত কলার বিভিন্ন দিকগুলি অঙ্গ প্রত্যঙ্গ রূপে নাট্যকলার দেহ নির্মাণ করেছে। কিন্তু একটি মাত্র দেহ নির্মিত হয়েছে এই বিভিন্ন শিল্পের বিভিন্ন বিষয়গুলির সমন্বয়ে, যে কারণে নাটককে অনেকেই কম্পোজিট আর্ট, সংযুক্ত শিল্প বলে থাকেন। কিন্তু দেখবার বিষয় যেটা, যে ললিত কলার এই বিভিন্ন বিষয়গুলি একটিমাত্র নাট্যদেহে লগ্ন হয়ে কিভাবে সেই দেহকে সুচারুরূপে নির্মাণ করছে। আজ এবং আগামী 10 দিন আমরা এই দেশ বিদেশের নাট্যমেলার আসরে প্রত্যক্ষ করব সেই চমকপ্রদ ঘটনাগুলিকে। আমরা আমাদের 22তম দেশ বিদেশের নাট্যমেলার আমাদের মান্য অতিথিবর্গকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। শ্রী দুলাল চক্রবর্তী, শ্রী তীর্থঙ্কর চন্দ এবং শ্রী আশিস গোস্বামী মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, সুভেনিরগুলি প্রকাশ করা হবে। সুভেনির প্রকাশ করবেন আমাদের মান্য অতিথি শ্রী তীর্থঙ্কর চন্দ্র। আমি তীর্থঙ্কর দাকে অনুরোধ জানাচ্ছি এই সুভেনির প্রকাশের জন্য। আবরণ উন্মোচন করে যা। এবার আমরা আমাদের অতিথিবর্গের কাছে কিছু কথা শুনে নেব। নাটক তারপরে শুরু হবে। প্রথমে অভিনেতা এবং নাট্য সমালোচক আমাদের এই 22তম দেশ বিদেশের নাট্যমেলার সূচনাকার শ্রী দুলাল চক্রবর্তীকে আমি কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার। আমি উপস্থিত সকল দর্শক এবং নাট্যকর্মী, নাট্যদলের পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, নাট্যপ্রেমী মানুষ সকলকেই আমি অন্তর থেকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা, শ্রদ্ধা জানাচ্ছি। আজ আমার খুব আনন্দের দিন, কারণ আমি বহরমপুর বা মুর্শিদাবাদের মাটির সাথে আমার একটা যোগ আছে। এই দেশ বিদেশের নাট্যমেলার উদ্বোধক হয়ে কোনোদিন এই মঞ্চে এসে আমি দাঁড়াবো, এটা আমার কল্পনায়ও ছিল না। কারণ দেশ বিদেশের নাট্যমেলার যে ব্যাপ্তি, সেটা বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষেও খুব সুবিদিত হয়েছে নানান কারণে। এবং এর বর্ণাঢ্য আয়োজন আমি অতীত থেকে যেভাবে দেখে এসেছি, সেক্ষেত্রে আমি রিয়েলি খুব বেমানান লাগছে। মঞ্চে আমি এতটা বোধহয় যোগ্য নই, তবু আপনারা বা সংস্থার তরফ থেকে সিদ্ধান্তক্রমে আমাকে মনোনীত করার জন্য আমি আমার কৃতজ্ঞতা, প্রণাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। সমগ্র বহরমপুরবাসী এবং নাট্য চর্চা মহলে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রথমত একটা বিষয় খুব আমার এই কথায় বলার কথা, যেটা হচ্ছে যে আমি কে।
আমি দুলাল চক্রবর্তী কিভাবে হলাম, আমি কিভাবে নাটকে এলাম, নাটকের কাজে যুক্ত হলাম, এ একটা বিরাট পরম্পরা। সেই পরম্পরায় আমি একটুখানি কথা বলবো যে আমি ফরাক্কায় চাকরি করতে গিয়েছিলাম, কিন্তু আমার এই মুর্শিদাবাদ অর্থাৎ লালবাগ বলতে যেটা বোঝায়, এখানে আমি কোলফিল্ড অঞ্চল থেকে এসেছিলাম। কলিয়ারি অঞ্চলে রুক্ষ মাটির থেকে এসে আমি এই গাঙ্গেয় উপত্যকায় জীবনের প্রাণ খুঁজে পেয়েছিলাম। কবিতা, সাহিত্য, গল্প, ছবি আঁকা, নাটক, আমি সায়েন্সের স্টুডেন্ট হয়ে এগুলো নিয়েই মেতে থাকতাম। আমি হায়ার সেকেন্ডারি পরীক্ষায় একদম অঙ্ক ম্যাথমেটিক্স ভালো করতে পারতাম না, করতে চাইতামও না। বাংলা আমার প্রিয় বিষয় ছিল, কিন্তু পরিবার ছিল একটু দারিদ্রতার কবলে আকৃষ্ট। একা বাবা কলিয়ারিতে চাকরি করতেন, তাই আমাকে ইঞ্জিনিয়ারিং পড়তে হয়। এবং এই সংস্থায় মহিত বন্ধু অধিকারী আমার ক্লাসমেট, আমরা একসঙ্গে পড়াশুনো করেছি কলেজে। ও জানে যে ওরা পড়াশুনো করতে, আর আমি কলেজ ফাঁকি দিয়ে বেরিয়ে কল্পনায় এসে বাংলা সিনেমা দেখতাম। আমি সিনেমা পোকা ছিলাম। এই আমি আমার ব্যাকগ্রাউন্ড। আমি কোনোদিন পড়াশোনা করিনি। আমার বন্ধুবান্ধব প্রত্যেকে খুব কৃতি ছাত্র ছিলেন, তারা আমার মানে প্রচণ্ড বন্ধু। ফার্স্ট বয় যে, সে আমাকে প্রচণ্ড ভালোবাসে, প্রত্যেক দিন যোগাযোগ আছে। এবং নবাব স্কুলে আমি পড়তাম, নবাব স্কুলের ফার্স্ট বয়ও আমার খুব প্রিয়, সেও আজও যোগাযোগ রাখে। কারণ বাংলা প্রিয়তাটা তাদেরকে আজকে এই বৃদ্ধ বয়সে তারা বলে যে বাবা তুই সে তখন একের পর এক এক্সট্রা সিট নিয়ে বাংলা লিখে যেতি, আজও তুই সেই বাংলা নিয়েই নাটক নিয়েই ইঞ্জিনিয়ার হয়ে করে গেলি, চালিয়ে গেলি। চালিয়ে গেলাম, কীভাবে চালালাম, তার সমস্ত অনুপ্রেরণা, সমস্ত শক্তি, সমস্ত প্রাণকেন্দ্র এই বহরমপুর শহর। এই বহরমপুর শহর এবং বিপুল নাট্য সমাজ আমাকে প্রচুর প্রচুর দিয়েছে, আমার প্রাণ ভরে দিয়েছে। আমি সেই জন্যে নাট্য সমাজ, বহরমপুরের নাটকের প্রত্যেকটি দল, প্রত্যেকটি পরিচালক, প্রত্যেকটি মানুষকে আমি প্রণাম জানাচ্ছি। দুলাল এসছে, এই দুলালদা এসছে, এই দুলালদাকে নিয়ে বসিয়ে দেয়, এই দুলাল তুমি কিন্তু খেয়ে যাবে রাত্রে। কিন্তু আমি ফরাক্কা এবং বহরমপুর, ফরাক্কা এবং বহরমপুর কবে থেকে করি জানেন? তখন এই বাইরে এই পার্কটা মানে বাগানটা ছিল না, তখন বহরমপুরে পার্টারি থিয়েটার 1986 সালে এখানে কন্যাদান নাটক নিয়ে এলো। তারপর প্রিয়রঞ্জন দাসমুন্সি, মিসেস দীপা দাসমুন্সি বহুরূপীর থেকে কিনুকারের থিয়েটার করলেন। হোলি নাটক হলো রঙ্গকর্মীর। সেই সব সময় একা একা অফিস করি আর বিকালবেলা পালিয়ে পালিয়ে এসে নাটক দেখি, ফিরে যাই, এটা চলতেই থাকে। আমি আস্তে আস্তে নৃপেন্দ্র শাহ আমাকে লেখালেখিতে আনেন। তারপরে আমি একটু লেখালেখির জগতে গিয়ে যখন যুক্ত হয়ে পড়ি, তখন বহরমপুর শহর চিন্তা থাকে যে এই লোকটা কে এই ছেলেটি। আসে, নেপথ্য থেকে চলে যায়। বহরমপুরে তো আমরা চিনি না, মুর্শিদাবাদ জেলার কথা লিখে মুর্শিদাবাদের প্রতিনিধি গ্রুপ থিয়েটারে কে এসে। তো এই প্রাককালে আমি ফরাক্কায় একটা চাকরিস্থলে জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনে নাটক চর্চা শুরু করেছিলাম এবং 7 বছর অত্যন্ত সুবিদিতভাবে নাটক করেছি। মঞ্চে উপবিষ্ট সদ্য আশিস গোস্বামী সেসবের সাক্ষী। আমার প্রায় 32-33 বছর ধরে উনি ফরাক্কায় যাতায়াত করেন। নিপেন্দা, আশিস গোস্বামী, বাত্য বসুর বাবা বিষ্ণু বসু থেকে বড় বড় লোকজন তখন ওখানে আসতেন। বিরাট একটা নাটক প্রতিযোগিতা হতো, যেখানে আমি ঋত্বিকের জামগাছ নাটকও দেখেছি, ছান্দিকের প্রত্যয়ও দেখেছি, প্রান্তিকের জানালা দেখেছি এবং বহরমপুর নবীনের ভাতুয়া দেখেছি। এই যে দেখা, এই জেলার নাটক, বাইরের নাটক, এই আমাকে না স্থির থাকতে দেয়নি। কারণ লালবাগে আমি প্রথম 75 সালে মারিচ সংবাদ নাটকের মধ্যে দিয়ে আমি হাতে খড়ে হয়েছিল গ্রুপ থিয়েটার 1975। সেই সময় থেকে ফরাক্কায় গিয়ে নিষ্পৃষ করতে করতে একটা দল খুলে বসি। নাটকের বিচারকরা আসে, নিপেন্দা, আশিস দা, কত চিররঞ্জন দাস আর আশিস গোস্বামী এই আমাদের ফিল্ড হোস্টেলের সামনে গাছতলায় পা ঝুলিয়ে বসে আছে। এখন আমি দেখতে পাই, ভর দুপুরবেলা দেখি বসে আছে। ভর দুপুরে বেরিয়ে গেছে নিপেন্দা আর আশিস গোস্বামী, বেরিয়ে দর্শকদের জিজ্ঞাসা, কি কালকের নাটক কেমন লাগলো, আপনার কেমন লাগলো, আপনার কেমন লাগলো। তারা দর্শকের কাছ থেকে মতামত দিতেন এবং দর্শককে টুয়ার্ডস থিয়েটারে রিটার্ন করে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু করেছিলেন, যেটা ফারাক্কা ব্যারেজ রিক্রিয়েশন সেন্টার বারবার এটাকে ওয়েলকাম জানিয়ে দেখতে যে আমাদের। এবং তখন সেই সময় ওনারা যখন বিচারক, তখন সিট দেওয়া যেত না এবং সারাদিনে 4টে করে নাটক হতো। বিকাল 5টায় ডিসেম্বরে 25 থেকে 31 তারিখ নাটক হতো। এই নাটক দেখা, পশ্চিমবঙ্গের ভালো ভালো নাটক আসতো। সেই সময় খাগড়া আনন্দম একটি নাটক প্রতিযোগিতার আসর চালাতে একদম সেম টাইম সেম পিরিয়ড বন্ধ হয়ে গেছে, কিন্তু ফরাক্কায় চলেছিল অনেকদিন, বিগত 3-4 বছর বন্ধ হয়ে গেছে।
তো এই যে 80টা মঞ্চে বসে আছেন, কত কথাই না বলা যায়, কিছু বলার শেষ নেই। আজকে উনি অনেক জায়গায় গেছেন, কিন্তু ওনার সোপান নাট্য পত্রিকা, আবর্তক নাট্য দল, সেগুলো সমস্তগুলোর সাথে আমার গভীরভাবে সংযোগ ছিল। বৌদি এখানে আছেন, আমি ওনার বাড়ি গেছি, রথতলার বাড়িতে বসে আড্ডা দিয়েছি, ওনার রান্না খেয়েছি, আবার বিকালবেলা আসিতে আমাকে নিয়ে চলো শিশির মঞ্চে নাটক দেখতে যাব। এই হচ্ছে সম্পর্ক, এই হচ্ছে দুলাল চক্রবর্তী। তারপরে আরেকবারের দুলাল চক্রবর্তীর সম্বন্ধে আমি একটু তীর্থঙ্কর দাকে ছুঁয়ে যাব। বড় ভালো মানুষ, বড় বিশাল নাট্যকার। আমি প্রতিনিয়ত আমার ঘরে একান্তে বসে বসে তীর্থঙ্করটাকে আমি প্রণাম করি। কেন জানেন? আমি এখানে নাটকের একটা ওয়ার্কশপ করেছিলাম 88 সালে। সেই ওয়ার্কশপে আমি নাটকের আলো চিনেছিলাম। নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদহ থেকে সিলেক্টেড 30 জন মিলে আমরা শিখেছিলাম। তখন বড় বড় শিক্ষক, মস্ত বড় বড় পণ্ডিত মানুষ। সে দেবাশিস দাশগুপ্ত সে নাটকে মিউজিক করিয়েছিলেন। এখানে প্রথম মাধব মালঞ্চি কন্যা, যেখানে সুমন মুখোপাধ্যায় লাল এবং সুরঞ্জনাদি মাধব মালঞ্চি অভিনয় করছেন। সে সময়কার অঞ্জন দেব সেখানে আছেন, আমার বলা যায় না। সেই সময় আমি নাটক শিখেছিলাম। সেই শেখার থেকে যে আমার নজর হয়েছিল, সেই নজরটা আমার জীবনে খুব কাজে লেগেছে। পরপর এই ভুটু এখানে বহরমপুরে আমার ক্লাসমেট, নাটকের ক্লাসমেট। আমার বিশেষ একজন বহরমপুরে সন্দীপ ভট্টাচার্য, একজন প্রাণীতে মানুষ, কি অসাধারণ প্রযোজনা করেছেন চেরি অর্চার। আমি সেদিন মিনারবাদ থেকে বেরিয়ে একদম উচ্ছ্বসিত, ওনাকে বাপরে আপনার বুকের ভিতরে এত বড় মনন, এত হৃদয়, এত অন্তঃকরণ। আমাকে একটু স্কোপ পাই না। তো সন্তাপ নাটকে আমি 11 সাল থেকে ওনার সান্নিধ্যে, সন্তাপ নাটকে 19 সাল পর্যন্ত অভিনয় করেছি। 2005 থেকে আমি ওনার মোবারক এবং গোলকধাম রহস্যে একটি ছোট্ট চরিত্র করতাম, অসাধারণ অভিনয়ও করতাম, কারণ আমি বেসিক্যালি একজন অ্যাক্টার। তো ফরাক্কায় নাটকটা করতে গিয়ে তো কেউ পরিচালক নাটক করতে চায় না। তারা বিসর্জনের মতন, দুর্গাপুজোর মতন একদিন নাটক করে, পিকনিক করে, পরের দিন ভেঙে দিয়ে যে তার ঘর সংসার। আমি বললাম না, এভাবে থিয়েটারের উন্মেষ সম্ভব নয়। ফরাক্কাকে পশ্চিমবঙ্গের নাট্যচর্চায় একটা জিওগ্রাফিক্যাল জায়গা দেবই দিয়ে ছেড়েছিলাম। শিশু নাটক, পথনাটক ইত্যাদি, মঞ্চ একাঙ্ক নাটক। পরবর্তীতে আমার জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন থেকে বেরিয়ে এসে আমি নাট্যাঙ্গন সংস্থা করেছিলাম। সেই সংস্থা আমি বেশি মৌলিকভাবে নাটক করতে পেরেছি, কারণ ওটা আমার বাড়ির সংস্থা। ওটা নাট্যাঙ্গন একটি নাট্য শিক্ষা কেন্দ্র বলে প্যাড ছিল, রেজিস্টার্ড সংস্থা। কিন্তু কালক্রমে সময়ের ভাটার টানে, অর্থাভাবে দলটা চালানো গেল না। অর্থাভাব, শো না পাওয়া। কলকাতা ফরাক্কায় কে নেবে? কলকাতার আশেপাশে প্রচুর দল, আমাকে কজন ডাকবে? তবু আমি গর্ব করি, আজ আমার কাছে এখানে ডকুমেন্ট আছে, আমি সেই অবকাশ পাবো না। আমি কালভাপরশু নাটক, মোহিত চট্টোপাধ্যায়ের নাটকের পেজে পেজে গুজে গুজে সংলাপ লিখে লিখে সেই নাটককে ঠিকঠাক করেছিলাম। ওখানে একটি চরিত্র আছে, একটু আপনাদের আমি একটু সময় নেব, একটু বলছি। সেটা হচ্ছে তাপস বসু বলে, বামফ্রন্ট সরকারের তৎকালীন সময়ে 1976-77 সাল থেকে 97 সাল পর্যন্ত যে স্থিতাবস্থায় এবং তাদের যে রাজনৈতিক সমালোচনা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে করা যাবে না, এরকম একটা জায়গায় আমাদের কণ্ঠরোধ হয়ে গেছিল। 1991 সালে দায়বদ্ধ নাটক তৈরি হওয়ার পরে একটা ভয়ঙ্কর আলোড়ন নিয়ে থিয়েটার অন্য মন নিল। বাসভূমি দায়বদ্ধ, এর কালক্রমে লেখা যায়, এটা সেমিনারে বলার মতন জায়গা। তবু আমি জানি বহরমপুরে আজকে যারা বসে আছেন প্রত্যেকটি লোক, প্রত্যেকটি মানুষ একদম আন্তরিক নাটকের সাথে সংযুক্ত, তাদের অনুপ্রাণিত করতে এটা খুব প্রাসঙ্গিক। সেই নাটক আসার পরে সবাই ছোট নাটকের দল, আমরা কি করব, হ্যাঁ খুব তাড়াতাড়ি ছোট। তো সেইগুলো ওই করতে যে নাটকের পর্বগুলো শুরু হলো, সেই পর্বগুলো তৈরি করে সেই জায়গায় আমরা একটা জায়গায় দাঁড়াতে পেরেছিলাম। এর পরবর্তীতে আমি শিলচরে যাই। এই তীর্থঙ্কর চন্দ্র মহাশয় সম্বন্ধে সব জানি। যিশুচন্দ্র, ওনার দাদা দীপঙ্কর চন্দ্র, খুব ভালো নাটকের মানুষ। কি যে জায়গা শিলচর, আজকে ওই মানুষকে, এমন একজন মহান মানুষকে সম্মান দেওয়া হলো, এটা আমার খুব আন্তরিক একটা মানে প্রীতির কারণ হলো যে উনি সম্মানিত হলেন। শিলচর পশ্চিমবঙ্গকে সবসময় দূরে করে রেখে যায় সেই বাংলা নাটকের চর্চায়। শিলচর তৈরি, ওখানকার কাঞ্জিল ভৌমিক, চিত্রখানি ভৌমিক,
ক্রিয়েটিভ ওয়ান্ডার, সিঙ্গেল রাইটে নাটক লেখেন, একবার লেখেন কাটাকাটি নাই। ইন্দ্রনীল দে কি নাটক লেখেন, আমি 5 বার বিচারক হয়ে গেছি 2006 থেকে 2020 পর্যন্ত, এবং শিলচরকে আমি প্রণাম জানাই, আপনাদের সকলকে আমি প্রণাম জানাই। একটা বিশেষ অনুভূতি জানালাম, ভবিষ্যতে কোনোদিন যদি কোনো সেমিনারে এইসব কথা বলার অবকাশ পাই, আজকে এটা ভাবার জায়গা নয়। তীর্থঙ্করদা, আশিসদা, সবাইকে আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাই। বাংলা নাটকের জয় হোক। আপনাদের সকলকে অভিনন্দন। ঋত্বিকের কাছে আমার অসীম কৃতজ্ঞতা, অসীম ভালোবাসা, শ্রদ্ধা। আরও কথা বলার ছিল, বলা গেল। দুলালদাকে ধন্যবাদ জানাই। অনেক কথা সত্যি বলার থাকে, অনেক কাজের সঙ্গে যুক্ত, দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন, ফলে কথাও অনেক জমা হয়, কিন্তু আমাদের নাটকও দেখতে হবে, সেই কারণেই একটু তাড়াতাড়ি শেষ করতে হলো দুলালদাকে। এবার নাট্য শিক্ষক, অভিনেতা, পরিচালক, নাটককার, আমাদের মান্য অতিথি শ্রী তীর্থঙ্কর চন্দ্র মহাশয়, তাকে আমি অনুরোধ জানাবো আমাদের কিছু বলবার জন্য। সবাইকে নমস্কার। এইরকম একটা সম্মাননার পর নিজের কাছে নিজেই খুব ছোট হয়ে যায়, কারণ গৌতমদার সঙ্গে অল্প বিস্তর যা কথাবার্তা বা পরিচয় হয়েছে তাতে বলা যায় নাটক তাড়িত মানুষ একজন। আর বহরমপুরে তো নাটকের একটা দীর্ঘদিনের চর্চা, দীর্ঘদিন। আমরা যখন কলেজে পড়ি শিলচরে, তখনই আমরা ওখান থেকে শুনতে পেতাম, বা ওই গ্রুপ থিয়েটার পত্রিকাতে নানা রকম বিজ্ঞাপন, নাটক। আর এই যখন সঞ্চালক যিনি বলছিলেন যে আমার পরিচয় দিতে গিয়ে যে অনেকগুলো নাটক লেখা হয়েছে, তখন বড় লজ্জা হয়। এত নাটক শেক্সপিয়ার বা রবীন্দ্রনাথও লেখেননি, কিন্তু একটি নাটকও তাদের পায়ের নখের যোগ্য হয়নি, তেমন নাটকও লিখতে পারলাম না। সত্যি সত্যি যে নাটক রয়ে যাবে। ছোটদের নাটক নিয়ে কাজ করি, এটা ঠিক, কিন্তু পরে ভেবে দেখেছি আমরা যা করি, প্রায় 100 বছর আগে রবীন্দ্রনাথ যা বলে গেছেন, বা 53 সালে ভারতীয় গণনাট্য সংঘ যা বলেছেন ছোটদের নাটক নিয়ে, কিংবা ব্রিটেনে পিটার স্লেড যা বলেছেন, আমরা তাই করছি, নতুন কিছুই করতে পারিনি। ফলে এই সমস্ত সম্মাননা খুব সংকোচের মধ্যে ফেলে দেয়। আজকে বাইরে যখন অনুষ্ঠান হচ্ছিল, তখন সঞ্চালক বলছিলেন যে আজকের দিনে দুটো বিষয়কে মনে রাখার, একটা 6 ডিসেম্বর আর আরেকটা 1872-এর 7 ডিসেম্বর। এইগুলি নিয়ে আজকে আলোচনার বিষয় না, কিন্তু ভেতরে ভেতরে কোথাও একটা যন্ত্রণা হয়। আমাদের দেশে যে কোনো অরাজকতা বা যে কোনো নৈরাজ্য আগে যে কখনো হয়নি তা না, কিন্তু সেই অরাজকতা বা নৈরাজ্যকে রাষ্ট্র যখন সমর্থন করে, রাষ্ট্র যখন সেইটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য নানাভাবে মদত যোগায়, তখন আমরা বুঝতে পারি আরো ভয়ঙ্কর একটা দিন আসছে। এবং সেই ভয়ঙ্কর দিনটা আমরা কল্পনাও করতে পারবো না। আমরা ভেবেছিলাম যে এই ভয়ঙ্কর কথাটা আমরা আমাদের মঞ্চে বলতে পারবো, কিন্তু যাদের সুতোর টানে আমাদের নাটকের দলগুলো আমরা নিজেরা অনেক ক্ষেত্রেই কাজ করে যাই, আমরাও বুঝতেও পারি না আমাদের অলক্ষ্যে আমরা কখন তাদেরই পুতুল হয়ে গেছি। 1872-এর বঙ্গীয় নাট্যশালার যে সাধারণ রঙ্গালয়ের একটি দেখবেন বারবার বিজ্ঞাপন ইত্যাদিতে রয়েছে যে পেশাদার থিয়েটার হয়েছে, অর্থ দিয়ে থিয়েটার দেখতে এসছে মানুষ, সেই নিয়ে গিরিশ ঘোষ, অমৃতলাল বসুদের বিতর্ক ইত্যাদি ইত্যাদি সব সামনে এসছে। এর মাঝখানে এই আজকে 2022 সালের মধ্যে আরও একটি ঘটনা ঘটে, সেইটা আমরা প্রায় ভুলে যাই, যে এর একেবারে মোড় ঘোরানো একটা কাজ হয়েছিল 1944 সালে ভারতীয় গণনাট্য সংঘ সেটা করেছিলেন। শুধু অর্থ দিয়ে নাটক দেখা ছিল না সেইখানে, বা আজকে সেই জায়গাটায় নেই। ওই দুলালদা যেরকম বললেন, আবেগপ্রবণ মানুষ দুলালদা, সত্যি অনেক কথাই বলার, সেগুলো সেমিনারের কোনো সময় যদি বলা যায় সেটা বলা যাবে। কিন্তু আপনারা জানেন কিছুদিন আগেই অর্থের ভিত্তিতে থিয়েটার কি হবে না হবে
সেই নিয়ে আমাদের একটা তত্ত্বই এসে গেছে, একটা কোম্পানি থিয়েটার হবে, যে কোম্পানির একজন মালিক থাকবে বা যে টাকা লগ্নি করবে এবং কিছু সক্ষম অভিনেতাদের নেবে, সেই সক্ষম অভিনেতারা একটি প্রযোজনা করবেন, তারপরে আবার চলে যাবেন, আবার নতুন করে কাজ হবে। এবং এই তত্ত্বটা আমরা মানি বা না মানি, আমাদের জ্ঞাত বা অজ্ঞাত সারে আমরা কিন্তু আমাদের নাট্যচর্চায় সেইটাকেই মেনে নিয়ে চলেছি। রাষ্ট্র খুব সূক্ষ্মভাবে এই পদ্ধতিটা আমাদের ভেতরে চালিয়ে দিয়েছে, আমরা এর বাইরে ভাবতেও পারছি না, প্রশ্নও করছি না। এবং তারপরে যেটা হয়েছে আপনারা একটু খোঁজ নিলেই দেখবেন, প্রায় তত্ত্বগতভাবে এটা প্রতিষ্ঠা করা হচ্ছে যে আমাদের থিয়েটারের অর্থনীতি চলবে চীনের রাষ্ট্র যেভাবে চলে, চীনের অর্থনীতি যেরকম সেইভাবে। একটা ভয়ঙ্কর অবস্থা, আপনারা জানেন চীনে কি অবস্থা চলছে, কিন্তু তারা বলছেন চীন যেভাবে চলে, তুমি আমার কাঁচামাল ব্যবহার করতে পারো, শ্রমিক ব্যবহার করতে পারো, তোমার যা ইচ্ছে তুমি উৎপাদন করতে পারো। দুটো বিষয় আমি শুধু দেখব, এক, শ্রমিকদের এমনভাবে চাপ দিচ্ছ না যাতে একটা বিদ্রোহ হয়, আর দ্বিতীয়ত আমার অর্থ আমাকে ঠিকঠাক মতো বুঝিয়ে দিচ্ছ কিনা, এছাড়া তুমি যা খুশি করতে পারো। এরপরে যারা সেই তাত্ত্বিক, তারপরে একটা কথা বলছেন কিন্তু সেখানে বাক স্বাধীনতা নেই, সেইটা হচ্ছে অন্য কথা। থিয়েটারটা নির্ভর করে হচ্ছে বাক স্বাধীনতার উপর। আমি কি বলবো থিয়েটারে, আমি সজোরে কোন কথাটা দর্শকের কাছে পৌঁছবো, সেইটাই যদি আমার আটকে দেয়, আমাকে যদি পঙ্গু করে রাখে, তাহলে 1872-এর পর থেকে এতগুলো বছর আমাদের চর্চা বৃথাই এমন একটা জায়গায় এসে পৌঁছেছে। অথচ আপনারা যারা নাট্যকর্মী রয়েছেন, আপনারা একবার ভেবে দেখবেন, আমরাও সেই বাজিকরের খেলার পুতুল হয়েই কিন্তু খেলছি। আজকে যদি সেই জায়গাটা আমরা সচেতন না হই, আমরা বাবরি মসজিদ ভাঙা নিয়ে আমাদের ক্ষোভ প্রকাশ করব, 1872-এর টিকিট বিক্রি করে নাট্যচর্চা শুরু হলো সেই নিয়ে গৌরব বোধ করব, এবং আস্তে আস্তে আমরা নিজেরা মাথা নিচু করতে করতে মাটিতে মাথাটা ঠেকে যাবে। আমরা সেইখানে সচেতন থাকবো কিনা আজকে এই কথাটা বলার বিষয়। ঋত্বিক আমাকে এইটুকু বলার সুযোগ দিয়েছেন, সেই জন্য তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। নমস্কার। ধন্যবাদ তীর্থঙ্করদা। এখানে তিনি কতগুলি স্পষ্ট এবং তিক্তমধুর কথা বলে গেলেন। এবার আমরা আশিসদার কাছে, শ্রী আশিস গোস্বামী, প্রাবন্ধিক নাট্য গবেষক এবং নাট্য ইতিহাস সংরক্ষক বলেছি আমরা ইতিপূর্বেই। ঋত্বিকেরও 35 বছরের নাট্যচর্চার যে ইতিহাস, সেই ইতিহাস সংরক্ষণের কাজ আশিসদা করেছিলেন। 35-এ ঋত্বিক, কি যেন নামটা ভুলে যাচ্ছি আমি এই মুহূর্তে, সৃজনেও সত্তায়, সেই একটি প্রায় মহাগ্রন্থ, সেটি সম্পাদনা করেছেন আশিসদা। আমি আশিসদাকে এখন কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। অনেকটা সময় চলে গেল, কিন্তু আমাকে তো একটু বলতে দিতেই হবে। তীর্থঙ্কর প্রথমে বললো যে না বেশিক্ষণ বলো না, আমি বলে ফেলেছি। আসলে যে খুব একটা ভালো লাগার একটা মুহূর্ত, এই মুহূর্তটা ভালো লাগার মুহূর্ত এই কারণে যে সামনে যারা আছেন তারা প্রায় সকলে আমাকে চেনেন। মঞ্চে যারা যে দুজন আছেন তাদের সঙ্গে রোজ দেখা হয় তা নয়, কিন্তু আমাদের একটা আত্মিক সম্পর্ক আছে। সেই সম্পর্ক যখনই দেখা হয় তার প্রকাশ ঘটে। ফলে আজকে আমরা তিনজনে মিলে এই মঞ্চটায় আছি এবং আমাকে এবং তীর্থঙ্করকে গৌতমদার শাহরুখ সম্মানটা দেওয়া হলো, এটা আমার কাছে খুবই একটি জীবনের ভালো লাগার মুহূর্তগুলোর মধ্যে একটি। এই জন্য ঋত্বিকের কাছে আমি কৃতজ্ঞ, তাদের কাছে আমি। তো যেদিন আমাকে জানানো হলো যে এই সম্মাননাটা দেওয়া হবে, সেদিন থেকেই আমি কতগুলো পুরনো কথা ভাবছিলাম, যে অনেক বছর ধরে বহরমপুর শহরে আমি আসছি, অনেক বছর। এবং প্রথম আমি এসেছিলাম, আমি একটা দুটো কথাই বলবো, প্রথম আমি এসেছিলাম আমার বন্ধুদের সঙ্গে, এবং আমার গাইড ছিলেন হচ্ছেন প্রদীপ ভট্টাচার্য। যে প্রদীপ ভট্টাচার্য, ট্রেনে ওঠার আগে প্রদীপের সঙ্গে আমার সরাসরি আলাপ তখনও ছিল না। আমার অন্য বন্ধুরা রবীন্দ্র ভারতীতে পড়তো, আমি অন্য বিশ্ববিদ্যালয়ে পড়তাম। তো প্রথমে বললো, এই তোরা কেউ টিকিট কাটবি না, তোরা ওটা আমার সঙ্গে। তো উঠে পড়লাম।
খানিক বাদে রানাঘাট আসার মনে আছে আমার। রানাঘাট যাওয়ার পরে বললো যে 1 টাকা করে দিই, 1 টাকা করে দিলাম। তো আমি ভাবছি কি আশ্চর্য, এই 1 টাকা করে চলে যাবো বহরমপুর। হ্যাঁ, তখন তো আমরা সব ইউনিভার্সিটি স্কুলের এই কলেজের স্টুডেন্ট সবাই। তো তারপরে দেখলাম ও কিছুক্ষণ বাদে, কিছু সময় কি বললো আমি জানি না, ওর থেকে আবার পয়সা বাঁচিয়ে খাবার কিনে ও আমাদের সবাইকে ভাগ করে দিচ্ছে। তো এই আমার প্রথম আশা, প্রথম প্রদীপের মারফত। এবং এসে আমার অঞ্জনদার সঙ্গে আলাপ, অঞ্জন বিশ্বাস, তারপরে অঞ্জনদার সঙ্গে আমার ঘনিষ্ঠতা। এবং খুব মনে পড়ছে যে আজকে এই 22 বছর আমি প্রথম ঋত্বিকের দেশ বিদেশে নাট্যমেলায় উপস্থিত ছিলাম। সম্ভবত সেই উৎসবটা ছিল 5 দিনের একটা উৎসব। এবং অঞ্জনদার সঙ্গে সখ্যতার কারণেই হয়তো অঞ্জনদাকে দিয়েই আমার হাতে একটি স্মারক তুলে দেওয়া হয়েছিল। এবং তারপর থেকে অনবরত আমার আসা যাওয়া, আমার এই ভালো লাগার মানুষদের কাছে আসি যাই। এবং ভালো লাগার প্রায় দ্বিতীয় শহর এই বহরমপুর। অনেক বন্ধু, তাদের সঙ্গে আর এখন মানে বয়স ব্যবধান ঘুচে তাদের সঙ্গে প্রায় বন্ধুর মতো, আত্মীয়ের মতো, ভ্রাতৃত্বের মতো তাদের সঙ্গে আমার সম্পর্ক। সেই সম্পর্কটাকেই একটু মাঝে মাঝে ঝালিয়ে নিয়ে যেতে চাই। একঘেয়ে নানান কাজকর্মের মাঝখানে এসে না আসতে পারলে ছটফট করি। বিগত বছর 3 কেমন গেছে আপনারাও জানেন, আসতে পারিনি। কিন্তু তারপরে আবার এই আসা শুরু হয়েছে। ফলে এই গৌতমদার নামাঙ্কিত এই পুরস্কারটা নিয়ে গেলাম। আসলে আপনাদের ভালোবাসার স্বীকৃতিটুকু আমি বাড়িতে নিয়ে যাচ্ছি। আপনারা আমাকে আরও প্রশ্রয় দিন, আমি আরও আসতে চাই, আপনাদের সঙ্গে থাকতে চাই। থিয়েটারে ভালো হোক, আপনাদের ভালো হোক। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ আশিসদা। আমরা নাটকে প্রবেশ করব। আচ্ছা, আমাকে বাবুয়াদা আগেই বলেছিল যে শুভ তুই এখনই বলে দে যেন মোবাইলগুলো সবাই সুইচ অফ করে রাখে বা সাইলেন্ট মোডে রাখে। তা আমি সে কথা ভুলে গিয়ে যে অপরাধ করেছি সেটা আমি বুঝতে পারছি। যাই হোক, আমি নিজের মোবাইলটা বাইরেই সুইচ অফ করেছি, মানে সাইলেন্ট মোডে করে দিয়েছি। ফলে আমি আপনাদের এখন অনুরোধ জানাচ্ছি যে আপনাদের মোবাইলগুলি সবকটাই একটু নিজের মোবাইলগুলো একটু চেক করে নিন এবং সাইলেন্ট মোডে নিয়ে যান, নইলে নাটক সময় খুব মানে সেগুলি বেজে উঠবে এবং খুব সমস্যার সৃষ্টি হবে। যাই হোক, এই দেশ বিদেশের নাট্যমেলাকে স্বাগত জানিয়ে অনেকেই পুষ্পস্তবক দিতে চেয়েছেন। যেমন যুগাগ্নির তরফ থেকে বাবুয়াদা গ্রহণ করবেন আমাদের ঋত্বিকের সভাপতি কিশোরদা, অমর মাহাতা। হ্যাঁ, যারা একটু পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাতে চান তারা একটু আমার কাছে এই দিক দিয়ে আসুন, তাহলে সুবিধে হয়। যুগাগ্নির তরফ থেকে শুভেচ্ছা বাবুয়াদা, অনুপম ভট্টাচার্য। সৈদাবাদ নবীনের রুনা চক্রবর্তী। একটু আমার সঙ্গে একটু দেখা করে তারপরে যাবেন ওখানে, এটা অনুরোধ। একে একে সকলে চলে আসুন। সৈদাবাদ নবীনের রুনা চক্রবর্তী এসেছেন। সুহৃদের তরফ থেকে শ্রী বুদ্ধদেব গান্ধী। বহরমপুর অ আ ক খ পক্ষে সঞ্চিতা তালুকদার। উজানের পক্ষ থেকে শ্রী মানিক দাস। আচ্ছা, বহরমপুর রঙ্গভূমির পক্ষ থেকে গৌতম। বহরমপুর রনের পক্ষ থেকে সামিনুল ইসলাম। চাঁদের আলো এসে আমার বিছানা বাসিয়ে দিচ্ছে। আমি একা শয্যা
সবসময় কমপ্লেন করবে না। বাড়ির বউ বাড়িতে চুপচাপ থাকবে, বাচ্চা দেখাশোনা করবে, রান্না করবে, সকলেই করে। এতে আশ্চর্যের কি আছে? না, সকলেই করে না। পাশের বাড়ির মিলিদি চাকরি করতে যান, ওদের মেয়ে অমনি তাকে দেখাশোনা করবার জন্য সন্ধ্যেবেলা একজন আয়া রেখেছেন। মিসেস সেনের সঙ্গে তোমার তুলনা? মিসেস সেন কত রোজগার করে তুমি জানো? আর তুমি বাড়িতে বসে শুয়ে আয়েশ করে গায়ে চর্বি জমাচ্ছ। আয়েশ করেই তো দিন কাটাই, 24 ঘন্টা খাটুনি। তোমার সংসারে যে সার্ভিস দিই তার কথা চিন্তা করেছো তুমি? বাচ্চাদের দেখাশোনা করা, রান্না করা, স্কুলে নিয়ে যাওয়া, আসা, বাজার করা, সব বিনা পরিশ্রমে পেয়ে যাচ্ছ, আর তুমি আমাকে আয়েশ করার কথা বলছো? মাইনের টাকাটা যেটা হাতে তুলে দিই সেখান থেকে সরাও না তুমি? শাড়ি, গয়না, বাপের বাড়ি লোকেদের জন্য এটা সেটা কিনতে। ভারী আমার টাকা দেনেওয়ালা রে। যা দাও তাতে সংসার চালাতে গিয়ে আমার নাভির শ্বাস উঠে যাচ্ছে। আর গত কয়েক মাস ধরে দেখছি মাইনের টাকাটাও কম হচ্ছে। এসবের অর্থ কি? সকলের প্রমোশন হলে টাকা বাড়ে, আর তোমার কমে যাচ্ছে কেন? আমার দিকে চোখ তাকানো, আমার কাছে হিসেব চাওয়া। পরের বার যদি এসব কথা শুনেছি না, জুতিয়ে মুখ ভেঙে দেবো। নিশ্চয়ই চাই। আমি জানি না কিছু। ওই অফিসে আসা নতুন মেয়েটির সঙ্গে তুমি নষ্টামি করছো। আমি সব কাল রাতে পুলিশ আসছিল ওদের ঘরে। সে কি করলো? সবাই রেশন কার্ড, আধার কার্ড দেখছে। শুনি না, ভয় পাই না তুমি? যদি আমাদের ঘরেও আসে। আমাদের ঘরে আসবো না। আসবো কেন? আমরা কি করছি আমাদের কাছে আসবো? নীলুফারের তো রেশন কার্ড, আধার কার্ড সবই আছে। আমার তো কাজ গেছিলাম পার্টি অফিসে, ওরা কইলো সামনের সপ্তাহে দিয়া দিব। সবাই ঘরেই যাইতেছে। সত্যি আমাকে পেয়ে বসেছে। কিন্তু তুমি তো জানো আমি সচরাচর এমন জিদ করি না। আমিও কি এমন জেদি? জীবনটাই এইরকম। মানুষকে নিয়ে কত মজার খেলাই না খেলতে চায়। কিন্তু এই ঠান্ডায় হাত জিতের লড়াইয়ে দুটো বুড়ো বুড়ি তো রোগে ভুগে মারা যাবো। একজনের ব্রঙ্কাইটিস, আরেকজনের অ্যাজমা। খেসারত তো দিতেই হবে, বুঝেছো? তবে চটজলদির একটা মীমাংসা আমায় ভেবে বের করতেই হবে। যাও, উঠে দরজা জানালাটা বন্ধ করে এসো। আচ্ছা, আমাদের মধ্যে কেউ যদি স্যারেন্ডার করে? না 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 না, ফাইট থেকে সরে যাব, এতক্ষণের একটা লড়াই হক্কা হয়ে যাবে। তাও তো ঠিক। কোনা আমার জেঠু, জেঠু কোনা। বসো। আমি তো বসেই থাকি। মোটেই চলতে পারেন না? না হলে হুইল চেয়ার কেন? না, হুইল চেয়ারটা নিতে হলো কেন? চলতে পারি না বলে। অসুখটা কি? হুইল চেয়ার সিনড্রোম। চলতে হবে হুইল চেয়ারে। না, এরকম অসুখের কথা কিন্তু আমি আগে শুনিনি। ইট ইজ স্পেশাল। কোনা এই ফিস বড়টা খেয়ে দেখ, আমি বানিয়ে দিচ্ছি। শুভ ইজ এ গুড কুক। কেমন? এক্সেলেন্ট। শুভ ইজ এ গুড কুক। তোমার রান্নার হাতটা তো বেশ। শুভ ইজ এ গুড কুক। ইয়েস, শুভ ইজ আ গুড কুক। And he is special. জেঠু, তোমায় বলেছিলাম না আমি যে লাইব্রেরিতে যাই, কোনা সেই লাইব্রেরিয়ান। হ্যাঁ, লাইব্রেরিয়ানরা বইয়ের যত্ন নেয়, প্রপারলি বই অ্যারেঞ্জ করে,
কিন্তু বুদ্ধিমানেরা বই পড়ে। কণাও খুব পড়ুয়া মেয়ে জেঠু। Then she is also special. সারাটা দিন কি করে? আমি তো কিছু করি না, যা করার ওই শুভই করে, কিন্তু ও বোঝে। তোমাকে তো একটা পাকা কালো জামের মতো দেখাচ্ছে। জামাটা ভালো হয়েছে না? হ্যাঁ, ভাবিস নেই না জমির ছুটি দাদু, তবে আপনার কাজ আমি করে এসেছি। দেখা পেয়েছো? কি বলছেন দাদু? আমার নাম কাঞ্চন মিত্র, জীবনে কখনো হেরে যায়নি। এবার যাবে ভাই, মানে তোমাকে হারাতে আমেরিকায় চলেছে। তা ওই লোকটা চলাফেরা করতে না দাদু, আপনার যদু গোপালকে মারা গিয়েছে আজ থেকে প্রায় 10 বছর আগে। ও মা, এই যে বললে তার দেখা পেয়েছো? যদু গোপালের ছেলের দেখা পেয়েছি, যদু গোপালের ছেলে মধু গোপাল। কিন্তু দাদু আপনি আমাকে একটা কথা বলুন তো, যে এই এত গয়নার দোকান কলকাতায় থাকতে আপনি বেছে বেছে ওই যদু গোপালের কেন খোঁজ করলেন বলুন তো? তোমাকে গল্পটা বলি। আসলে কি জানো, বিয়ের সময় তোমার ঠাকুমাকে একটা খুব দামি জড়োয়ার গয়না গড়িয়ে দিই। আচ্ছা, ওই যদু গোপাল ওই সেটা গড়িয়ে দিয়েছে। ভারী দাম পড়েছিল, সে তখনকার দিনেই দাম পড়েছিল 10,000 টাকা। তারপর ধরো কত ঝড় গেছে, ঝঞ্ঝা গেছে, তোমার ঠাকুমাও উপরে চলে গেলেন। এই 50 বছরে সোনার দাম অন্তত ধরো 50 গুণ বেড়েছে। হ্যাঁ, দাম বেড়েছে। তো 10,000 টাকার জলওয়া আজকে নিশ্চয়ই তার দাম 10 লক্ষ টাকা হয়ে গেছে। কি বলো? হতে পারে। তা বলছিলাম যে দমদম পার্কের জমিটার খবর তো কিছু বলছো না? আরে ওখান থেকেই তো আসছি দাদু। হ্যাঁ, তো ওই কি হয়েছে, মানে দক্ষিণটা খোলা বলে প্রতি কাঠা 3 লাখ করে চাইছে। 3 লাখ তো অনেক টাকা। হ্যাঁ, অনেক টাকা। কিন্তু আবার অনেকে দল ভাঙলো, শক্তি ক্ষয় হলো, শক্তি ক্ষয় হওয়ার পর দেখা গেল কিছুই দাঁড়ালো না। হ্যাঁ, যেমন আমাদের দেশে অনেক পলিটিক্যাল পার্টি সম্পর্কে বলা হয় 0 + 0 = 0। তো সেটা যদি হয় তাহলে তো খুবই খারাপ, সেটাও আকাঙ্ক্ষিত নয়। তবে থিয়েটারের দল সবাই নিজ উদ্যোগে আসে, এখানে স্বেচ্ছাশ্রম দেয়, প্রত্যেকেরই অধিকার আছে দলের কর্মকাণ্ডে, সব জায়গায় তার কথা বলার। এবং আমি আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমার কাছে মনে হয়, থিয়েটার নিজেই একটা গণতান্ত্রিক ব্যবস্থা। এবং থিয়েটার আমরা দেখুন, এই যে এখনই নাটক শুরু হবে, আপনাদের সামনে অভিনয় হবে, আপনাদের এত অধিকার, আপনারা নাটকটা রিজেক্ট করতে পারেন, গ্রহণ করতে পারেন, আলাপ করতে পারেন, আলোচনা করতে পারেন। এই সুযোগটা কি অন্য কোনো শিল্পের ক্ষেত্রে আছে? নেই। আপনি গান শুনছেন, গানটা ভালো লাগলো না, বন্ধ করে দিলেন, চলে গেল। কিন্তু এখানে আপনার পার্টিসিপেশনটা, আপনি দর্শক হিসেবে আপনার অংশগ্রহণটা তো কিন্তু খুব ডেমোক্রেটিক, আপনার অধিকার তৈরি হয়ে যায়। এবং আমরা সেগুলো খুব সহনশীলতার সঙ্গে সহ্য করি, যে আমার নাটক এত কষ্ট করে করলাম, 2 বছর ধরে গবেষণা করে করলাম, দর্শক বুঝলো না, হ্যাঁ, বা দর্শক কেন কথা বলবে, এটা হবে না। আমার মনে পড়ে উৎপল দত্তকে নাট্যকার এসে বলছে, দাদা আমি একটা নাটক করলাম, প্রায় 5 বছর ধরে গবেষণা করেছি, 1 বছর ধরে রিহার্সাল করেছি, দর্শক নাটকটা বুঝলো না। উৎপল তাকালেন, তাকিয়ে বললেন, তুমি কি মহাভারতের চেয়ে কঠিন কিছু লিখে ফেলেছ? আমি যখন এরকম ছটফট করতাম, হ্যাঁ, মানে সব ভাঙচুর করতাম, এই যাবতীয় মেলোড্রামাটিক বাড়াবাড়ি, তুমি না থাকতে না পেরে কেঁদে ফেলতে, বলতে যে কাঁদতে কাঁদতে যে তোমার সঙ্গে থাকতে থাকতে না একদিনই পাগল হয়ে যাবো, নিঘাত পাগল হয়ে যাবো, তখন তোমাকে একলা থাকতে হয়। দেখো কেমন লাগে তোমার, কেমন অবস্থা হয়। আচ্ছা আচ্ছা, এরকম দেখছো আমার, হ্যাঁ, আমার অবস্থা, তুমি এক রাখতে না।
করে হবে। এই তুই তোরটা সাটিয়ে এলি না অভাবের কথাটা এই আমাদের রাজলক্ষ্মী এই কি কথা মাতো? হাত মুখ না ধুয়ে খাবারে হাত দেবো? এতদিন অধমকে তবে কি শিক্ষা দিলে? জামা কাপড় পাল্টালি না? আরে জামা কাপড় পাল্টালেই মনে হবে বাড়িতে বসে রুটি আর আলু ভাজা খাচ্ছি। তার থেকে দেখো না এই পোশাকে পুরো রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট? যা ভেতর থেকে মেশো টুলটা নিয়ে আয়। সব কাজ কি আমাকে কি করো? বাড়িতে আর কোন পঞ্চগন্ডা লোক আছে শুনি? মেয়েটা সারাদিন পর খেতে বসে এলো। হ্যাঁ, আমি তো গঙ্গার পরে বসে হাওয়া খাচ্ছিলাম। মাটির ঘর। হ্যাঁ, কিছু বলছো? হ্যাঁ, বলছো কিছু? না, কিছু না। আর কোচ? আর কিছু না, এবার খেতে বসো। না না না, সে কথা তোমায় বলতে হবে না মাদামণি। ওই হটপটে যা আছে কানে শুনেই পেটের মধ্যে একেবারে হাঁপুপাঁপু করতে শুরু করবে। দাঁড়াও, বাড়িতে দরজাটা বন্ধ করে দিয়ে আসি। বন্ধে বন্ধে রাস্তা কুকুর করে ঢুকে পড়েছি। দাও বন্ধ, ঠান্ডা ঠান্ডা দাও, ঠান্ডা ঠান্ডা দাও। না না না, কি রুটি দিতে হবে না? রুটি খাবি না? হাতে গরম ফ্রাইড রাইস আর মাংস, এর সামনে রুটি, ঢেঁড়সের তরকারি। আমি কি খাবি না বল? হ্যাঁ, খাবি কি খাবি না বল? আর ওইটা সবটাই তুই খাবি? মানে কি? পরশু ছিল ফেব্রুয়ারির 2 তারিখ। সপ্তাহে একদিন আমি মাংস রন্ধন করিয়া থাকি, প্রতি বুধবার। এই বুধবার আমার একমাত্র পুত্র ভুজলাল মাংস কিনিতে পারে না। আমি চাপাটি প্রস্তুত করিয়া রাখিয়াছিলাম, রাপ্তি নদীতে ডুব দিয়া ঘরে ফিরিয়াই। ডুব যখন দিয়াছিলাম তখন চরাচর অন্ধকারে ঢাকা ছিল, আর পানি ছিল বরফের মতো শীতল, আর বাতাস ছিল কাল সর্পের বিষ দংশনের মতো তীব্র। পানিতে ডুব দিয়া শ্বাস আটকাইয়া যতক্ষণ থাকা যায় ততক্ষণ পানির নিচে থাকাটাই আমার বচপনের অভ্যাস। সেই দীর্ঘ নিমজ্জন হইতে যখন পানির উপরে মুখ খুলিলাম, দেখিলাম সূর্যোদয় হইতেছে। চরাচর জুড়িয়া জ্বলন্ত চিতার ন্যায় গাঢ় লাল রোশনায় চড়াইয়া পড়িতেছে। ওরা বাজে নে, ভালো না। হ্যাঁ ভাই, আমরা সবাই কালকে মালু আমাদের সতী সাবিত্রী প্রতিদিন গঙ্গা জলে ধুয়ে সেদিন ওই শোয়ের পর আমি একাডেমির গ্রিন রুমে ওই কোনার ঘরটাতে ওই নাটকের জিনিসপত্র গোছাতে গেছি। তারপর ওই আমি যখন নাটকের কস্টিউমগুলো গোছাচ্ছিলাম তখন তখন ওই সময় আমার হাত ধরে আমাকে ওকে বিয়ে করার কথা বলেছিল। মিথ্যে কথা, ও আমার হাত ধরেছিল। চুপ, আমি হাত ছাড়িয়ে নিলাম, ও সরে গেল, বললো কাউকে কিছু বলবে না কিন্তু। মিথ্যে কথা। চুপ, আসামিকে চুপ করে থাকার আদেশ দেওয়া হচ্ছে। তারপর বললো তুমি যদি কাউকে কিছু বলো আমি তোমায় দেখে নেবো। আর চোর মারাটা এই কথা শুনে আমি ওকে একটা চোর মেরেছিলাম। চোরটা আমি ওকে মেরেছিলাম। আমি তখনই বলেছিলাম তুমি আমিও দেখে নেবো, তুমি যদি কাউকে কিছু বলো আমিও চুপ করে থাকবো না, আমি তোমাকে দেখে নেবো। বাহ 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 বাহ, মেলেড্রামাটা জমে উঠেছে তো। ব্যাপারটা বেশি নাটক নাটক হয়ে যাচ্ছে না? না, আমিও তো ওনার সঙ্গে বেশ কিছুক্ষণ ছিলাম, কই এরকম তো মনে হয়নি। আমরা তো তখন ছিলাম না, কি হয়েছে না হয়েছে আমরা কি করে জানবো? কি বলছেন আপনি? কি বলছেন? গঙ্গা আদালতে শান্তি বজায় রাখ। বছর 3 আগে জানি তখন হাসপাতালে। হাসপাতালে কেন, কি হয়েছিল? নার্ভাস ব্রেকডাউন। বছর 3 তো প্রায় সবকিছু ছেড়ে দিয়েছিলাম। অসুখটা আমার ভালোই হয়েছে। তাই কিরকম বদলে গেছে? হ্যাঁ, সত্যি বদলে গেছে। এখন আমার চিন্তা ভাবনা শুধু না, ওয়ে অফ লিভিংও খুব সাধারণ। ছোট্ট একটা ফ্ল্যাটে সাধারণভাবে থাকি,
প্রাইভেট প্র্যাকটিস সব ছেড়ে দিয়েছি, বেশিরভাগ সময় হাসপাতালে রোগী দেখি, রোগীর সেবা যাকে বলে আর কি, সেটা এখন করছি। বাহ, ভালোই তো। ভাইয়া, তোমাকে আমার অনেক কথা বলার আছে, বলে হালকা হতে চাও, অনেক কথা, অনেক। তুমি তো জানো আমি বন্ধু বান্ধব বেশি পছন্দ করতাম না, কিন্তু পরে ধীরে ধীরে কিরকম একটা নতুন উপলব্ধি হলো, খুব বড়, মানে বিরাট হতে গেলে কি বলবো, খানিকটা দিক জ্ঞান শূন্য হয়ে লেগে থাকতে হয়, সবকিছু ছাড়তে হয়, এমনকি বন্ধু বান্ধব সব ছেড়ে ছুটতে হয়। ছুটতে ছুটতে দেখলে তুমি যে শুধু ছুটছো তা নয়, তুমি যার পেছনে ছুটছো সেও তোমাকে ধাওয়া করে চলছে, যান্ত্রিক হয়ে যাবে, যন্ত্র, টাকা কামানোর, যশ আদায়ের নির্বোধ যন্ত্র। ক্ষমতা যেমন মানুষকে নির্বোধ করে তোলে, তেমনি ভয় দেখিয়ে ভক্তি আদায় করে। এই ভয়টা যেদিন কেটে যাবে, ভক্তি ভালোবাসা সব হয়ে যাবে। সম্পূর্ণ ব্যাপারটা মনে হচ্ছে ভয়, শেষে ওই ভয়ের এই নিরাকার চেহারাটা চোখের সামনে দেখা যায়, উপলব্ধি করা যায়। এই ভয় আটকে উঠতে হয় না, এই ভয় থেকে শুরু হয় আতঙ্ক। এই আতঙ্ক খ্যাতির শিখর থেকে একেবারে নিচে পড়ে যাওয়ার আতঙ্ক। এই ভয়টা আবার মনের অগোচর কাজ করে যায়। একদিন মাঝরাতে ডলির বুকে ছুরি বসাতে গিয়েছিলাম, তাই খবর করে বসেছিলাম। ওই ডিপ্রেশনের সময়টা পাগল হওয়ার একটা ভালো দিকও আছে ভাবি, অবশ্য যদি তুমি শেষ পর্যন্ত ছেড়ে ওঠো। শুভেচ্ছা। আমরা গত 2019-এ দেশ বিদেশের নাট্যমেলার যে ব্যাপকতা নিয়ে আমরা সম্পন্ন করতে পেরেছিলাম, কোভিডের কারণে আমরা 20-21 সেটা কাজটা করতে পারিনি। আমরা 22-এ এসে আবার ডিসেম্বরে প্রায় 3 বছর পর আমরা এই কাজটি আবার সেইভাবে করতে শুরু করেছি। আপনারা আমাদের সাহায্য সহযোগিতা করেছেন, দর্শক উপস্থিতি যা প্রত্যাশা করেছিলাম হয়তো বা একটু কম, কিন্তু অনেকটাই আমাদের প্রত্যাশার কাছাকাছি রয়েছে। আমি এই যে দেশ বিদেশের নাট্যমেলা, আমি আপনাদের কাছে ঋত্বিকের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আমি কৃতজ্ঞতা জানাই মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে। আমি কৃতজ্ঞতা জানাই জেলা প্রশাসন, রবীন্দ্র সদনের প্রশাসন এবং যারা আমাদের বিজ্ঞাপন দিয়েছেন তাদের কাছে আমরা ঋত্বিক অসীম আমরা কৃতজ্ঞ। এছাড়া যারা দর্শক রয়েছেন তারা বিভিন্নভাবে আমাদের সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন, সমালোচনাও করেছেন, সমস্তটা আমরা গ্রহণ করে তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। আপনারা আগামী দিনে শুধু ঋত্বিক নয়, বহরমপুরের থিয়েটারে যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যকে আপনারা ধারাবাহিকতা এতে বজায় রাখতে পারে। আপনারা আপনাদের বন্ধুদের, পরিবার পরিজনকে আপনারা সে বিষয়ে একটু বলুন এবং যাতে অন্তত এই হলটা পরিপূর্ণ থাকে এবং কোভিডের পরে আমরা যাতে সেই কাজটা আবার সুষ্ঠুভাবে সবাই মিলে করতে পারি, সেই কাজটার জন্য আপনারা সবাই মিলে একটু উদ্যোগী হবেন, এই আমাদের প্রত্যাশা। আপনারা সবাই ভালো থাকুন।